Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকে ভালো করে পড়াশোনা করছো। তোমরা জানো 13th of সেপ্টেম্বর থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম স্টার্ট হতে চলেছে। তো সেই জন্যই তোমাদের জন্য এক্সাম বুস্টার সিরিজ হিসাবে আমরা একটা সিরিজ স্টার্ট করেছি, যেখানে এর আগেও আমরা অনেক ক্লাস করেছি। সেই ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ক্লাসগুলো একবার দেখে নেবে। এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কমপ্লিটলি প্র্যাকটিস ওরিয়েন্টেড ক্লাস। আমি তোমাদের থাম্বনেইলে লিখেছি, দেখবে মোস্ট এক্সপেক্টেড এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউ কোশ্চেন। তো আজকে মেনলি আমি 3টে চ্যাপ্টার থেকে কোশ্চেন রেখেছি, 3 থেকে 4টে চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে। আজকের ক্লাসে আমরা টোটাল 15 কোশ্চেন ডিসকাস করব। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আমি প্রথম যে প্রশ্নটা রেখেছি, দেখো সেই প্রশ্নটা কি বলছে। একটি গণনার শেষের ঠিক আগের ধাপটি হলো 2.33, 6.035, 2.1। অন্তিম উত্তরের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। দেখো এখানে কি চেয়েছে বলতো, এখানে চেয়েছে আমাকে সিগনিফিক্যান্ট নাম্বার। ঠিক আছে, সিগনিফিক্যান্ট নাম্বার চেয়েছে। আমরা একটা রুল পড়েছি, যেটা সিগনিফিক্যান্ট ডিজিট বা সিগনিফিক্যান্ট নাম্বার যাই বলো না কেন, তাৎপর্যপূর্ণ অঙ্ক যেটা, আমরা একটা রুল কি পড়েছি, যে যখন গুণ হয় বা ভাগ হয় তখন যে সংখ্যাটার সিগনিফিক্যান্ট নাম্বার সবচেয়ে কম থাকে সেই সংখ্যাটার সমতুল্য সিগনিফিক্যান্ট নাম্বার যুক্ত আনসার আমাদের হবে। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো এখানে সিগনিফিক্যান্ট নাম্বার কটা আছে, দেখো 1, 2, 3, এখানে 3টে সিগনিফিক্যান্ট নাম্বার আছে। এখানে দেখো 1টা, 2টো, 3টে, 4টে, এখানে দেখো 4টে সিগনিফিক্যান্ট নাম্বার আছে, এখানে আছে দেখো 2টো। এবং এদের কি হচ্ছে, এদের দেখো গুণ হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে। তাহলে মাল্টিপ্লিকেশন যদি হয় তাহলে যার সিগনিফিক্যান্ট নাম্বারটা কম আছে, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট নাম্বার যার আছে, সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে আনসারটা কি হবে, অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ যে আনসারটা বেরোবে সেখানেতে তাৎপর্যপূর্ণ অঙ্ক বা সিগনিফিক্যান্ট নাম্বার থাকবে কটা, সেটা হচ্ছে 2টো। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যায়। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, দেখো কোশ্চেন নাম্বার 2তে বলা হচ্ছে, বল পরিমাপ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় দেখা গেল যে বল এফ রৈখিকভাবে ভর এম এর উপর এবং ব্যাসার্ধ, কৌণিক বেগ ও রৈখিক বেগের সঙ্গে যে কোনো দুটির উপর নির্ভরশীল। সম্ভাব্য সম্পর্কটি হলো। আচ্ছা দেখো, এই যে ইকুয়েশনটা আছে না, এটা আমরা কি বলতো, এটা আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে এই কোশ্চেনটা করবো। অর্থাৎ আমরা যে ইকুয়েশনটাতে দেখতে পাবো যে দুটো দিকই ডাইমেনশনটা সেম আছে, তাহলে সেই রিলেশনটা হচ্ছে সমান আছে। সিম্পল লজিক হচ্ছে এটা। তাহলে প্রথমে আমরা দেখি এখানে হচ্ছে কি, তাহলে প্রত্যেকটাতে একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রত্যেকটাতে কি আছে, ফোর্স আছে। প্রত্যেকটাতে দেখো, এখানে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটাতে কিন্তু ফোর্স আছে। ওকে, তো চলো প্রথমে আমরা দেখে নিই। প্রথমটাতে দেখি, দেখো এফ এর ডাইমেনশনটা কি হয়, এফ সমান আমরা কি জানি, সেটা হচ্ছে এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে মাসের জন্য এম হবে, আর অ্যাক্সেলারেশনের জন্য কি হবে, এল টি টু দি পাওয়ার -2। তাহলে লেফট হ্যান্ড সাইডে ডাইমেনশন হচ্ছে কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2। এখন এই দিকটা আমরা দেখি, দেখো এম মানে হচ্ছে কি, এম ভি স্কোয়ার ডাইমেনশন বের করছে, এম ভি স্কোয়ার বাই আর এর ডাইমেনশন বের করছে। দেখো এর মাসের জন্য এম হলো। এখন ভেলোসিটি ডাইমেনশনটা কি হয়, সেটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 হয়। এখন তার স্কোয়ার আছে, তার মানে কি হবে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হবে। আবার নিচেতে দেখো, নিচেতে আর মানে এল হবে। তাহলে এটা কত হচ্ছে, এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমি একটা দেখতে পাচ্ছি, দেখো লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন এটা আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন এটা। তাহলে ডেফিনেটলি এই রিলেশনটা কি হচ্ছে, এটা মিলে যাচ্ছে। তাহলে কি হবে, আমরা বলবো যে এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা কিন্তু সঠিক। সো অপশন এ আমার হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা যেটা এসছে, সেটা এসেছে তোমার ডাইমেনশন অ্যানালাইসিস থেকে। তো এটা আমাদের ডাইমেনশন অ্যানালাইসিসের কোশ্চেন। দেখো আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে না, এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টাইপের মধ্যেই কয়েকটা আছে, সিগনিফিক্যান্ট ডিজিট আছে, ডাইমেনশন অ্যানালাইসিস আছে, আর এখান থেকে দেখবে আর একটা যেটা তোমাদের আছে, সেটা হচ্ছে এরর কারেকশন। এই 3টে টপিক থেকে মোটামুটি কোশ্চেন আসবে। আমরা আরও অনেক প্র্যাকটিস সেট করবো এক্সাম ওরিয়েন্টেড, আমরা একই কোশ্চেনের মধ্যে সব হয়তো রাখছি না। সেই জন্য আমরা এখানে দেখো 2টো ইম্পর্টেন্ট টপিক কিন্তু করলাম, একটা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার
আর একটা হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিস। তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে কত ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখানে তোমাদের জন্য রেখেছি। দেখো তারপরে চলে আসছি কোশ্চেন নাম্বার 3। এই কোশ্চেনটা চলে আসছে। এই কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটি ভৌত রাশি এফ এর এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড। যদি ভৌত রাশিটি টি কিউ এর সমানুপাতিক হয়, তাহলে কি বলতে চাইছে দেখো। এখন এফ সমান কি দিয়েছে বলো তো, এফ সমান আমাকে দিয়েছে যেটা, সেটা হচ্ছে জুল পার সেকেন্ডের ইউনিট। তাহলে অ্যাকচুয়ালি জুলটা কার ইউনিট বলো তো, জুলটা হচ্ছে এনার্জি, আমরা এটাকে এনার্জি বলছি, এটাকে আমরা শক্তি বলছি। ওকে, আর এখানে দেখো সেকেন্ডটা কার, সেটা হচ্ছে টাইম। তাহলে আমরা এই যে রিলেশনটা, সেই রিলেশনটা কি দেখতে পাচ্ছি, যে এনার্জি পার টাইম। ওকে, এটা গেল ফার্স্ট অফ। এইটা বলছে কার সাথে সমানুপাতিক, সেটা হচ্ছে টি কিউ এর সাথে সমানুপাতিক। তার মানে আমরা বলতে পারি যে এই এফটা ইজ প্রপোর্শনাল টু টি কিউ। তাহলে আমি একটা কনস্ট্যান্ট ইউজ করছি, এই কনস্ট্যান্টটাকে ধর আমি আলফা বলছি, আলফা টি কিউ। এখন আমাকে বলেছে এই যে সমানুপাতিক ধ্রুবকটা যেটা আছে আলফা, তার একক কি হবে। খুবই সহজ কোশ্চেন দেখো। তাহলে আলফা সমান কি পাচ্ছি এখানে, এফ বাই টি কিউ। এফ বাই টি কিউ পাচ্ছি আমরা, এটা আলফা সমান, তাই না। বেশ, তাহলে এফ এর ইউনিটটা কি, এফ এর ইউনিটটা হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড। আর টিটা কি, টিটা হচ্ছে তোমার টেম্পারেচার, দেখো পরম তাপমাত্রা, তার মানে কেলভিন, তার মানে এটা হচ্ছে কেলভিন টু দি পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি জুল পার সেকেন্ড কেলভিন টু দি পাওয়ার -3, তাই না। এই জিনিসটাই আসছে তো। তাহলে জুল দেখো কোনটা আসছে, আমরা কোথায় পাচ্ছি দেখো, জুল কেলভিন টু দি পাওয়ার -3। দেখো এখানে, এখানে তো কেলভিন টু দি পাওয়ার -3 নেই, +3 আছে, কাটা। এখানে এটা আছে, এটাও কাটা, +3 আছে। এখানে তো কেলভিনের কেসই নাই, তাহলে এটাও রং, তাহলে এটা হচ্ছে রাইট। জুল পার কেলভিন টু দি পাওয়ার -3 সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা। ওকে, চলো তারপরে প্রশ্নটা চলেছে। কোশ্চেন নাম্বার 4। এই কোশ্চেনটাও দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেনটার মধ্যে পড়ে। কি বলেছে বলতো, এখানে বলেছে যদি দৈর্ঘ্য, ভর এবং বলের একককে প্রাথমিক একক ধরা হয়। দেখো এই ধরনের কোশ্চেন যখন থাকবে না, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপের মধ্যে পড়ে। জেনারেলি আমরা কি জানি বলতো, আমরা জানি যে প্রাথমিক একক হচ্ছে কি কি আছে, সেটা হচ্ছে এম আছে, এল আছে, আর হচ্ছে টি আছে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড। বাট আমাকে এই যে কোশ্চেনটা আছে এখানে কিন্তু বলে দিয়েছে, যে এখানে বলে দিয়েছে এল থাকবে, প্রাথমিক একক থাকবে, এম থাকবে, আর হচ্ছে ফোর্স এফ থাকবে। তার মানে এখানে কিন্তু টি কিন্তু প্রাথমিক একক নয়। ওকে, তাহলে এইটা ধরেই কিন্তু আমাকে কনসিডার করতে হবে, তার মতো যেমন আমাকে কোশ্চেনে বলবে সেরকম আমাকে ভাবতে হবে। তাহলে সময়ের মাত্রীয় সংকেতটা কত, তাহলে টাইমের ডাইমেনশনটা আমাকে বের করতে হবে। দেখো আমরা এফ সমান কি জানি বলো, এমনি নর্মালি স্ট্যান্ডার্ড যে ফর্ম যেটা, সেটা এফ সমান কি জানি, সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা আমরা জানি এফ সমান। তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি বলি টি টু দি পাওয়ার -2, এটা সমান কি বলতে পারি, এখান থেকে টি টু দি পাওয়ার -2 সমান আমরা বলবো এফ বাই এম ইন্টু এল। তাহলে এটাকে আমি উল্টে দিচ্ছি, তাহলে এটা কি হচ্ছে ধরো টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার সমান কত হবে, এম এল বাই এফ। এখন দেখো এই তিনটেই হচ্ছে কিন্তু প্রাথমিক একক, আমাকে কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমি যদি এখান থেকে যদি আমি টি বের করি, তাহলে কি করছে দেখো, এটা স্কোয়ার রুট হয়েছে, তাহলে এম টু দি পাওয়ার হাফ হচ্ছে, তারপরে দেখো এল টু দি পাওয়ার হাফ হচ্ছে, তারপরে দেখো এফ টু দি পাওয়ার, এটা ডিভিশন আছে, তাহলে এটা উপরে উঠে যাবে, এটা -1/2 হবে। এফ টু দি পাওয়ার -1/2 হচ্ছে, তাহলে এটা আমাদের হচ্ছে কি এম টু দি পাওয়ার হাফ, এল টু দি পাওয়ার হাফ, এফ টু দি পাওয়ার -1/2। তাহলে যেখানে যেখানে এফ টু দি পাওয়ার, দেখো এই ধরনের কোশ্চেনগুলো থাকে না, অপশনগুলোকে খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখবে। দেখো বেশিরভাগ অপশনে দিয়ে এগুলো, তাহলে আমি খুঁজবো কোনটা, এফ টু দি পাওয়ার -1/2টা খুঁজবো। এখানে আছে নেই, এখানে আছে নেই, তাহলে পুরো রইলো এইটা আর এইটা। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে এল টু দি পাওয়ার -1/2 আছে, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে তিনটে, মানে এটা কি অবভিয়াসলি আনসার এম টু দি পাওয়ার হাফ, এল টু দি পাওয়ার হাফ, আর এফ টু দি পাওয়ার -1/2। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 5 বলছে যে একটি কণার সরণ এক্স এবং সময় টি এর সম্পর্কটি হলো √x = t + k। তাহলে নিচের কোনটি সঠিক, যে এখানে রিলেশনটা এরকম দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি √x = t + k, এটা বলে দিচ্ছে। যেখানে k এর জন্য বলেছে যে k হচ্ছে একটা কনস্ট্যান্ট,
এটা বলছে। দিয়ে বলেছে যে কোন সম্পর্কটি সঠিক এখানে, বেগ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, ত্বরণ সময়ের সঙ্গে সমানুপাতিক, ত্বরণ সময়ের সাপেক্ষে ধ্রুবক, ত্বরণ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক। একটা কাজ করো, এখন আমি এখানে কি করছি বলতো, বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এটা কি হবে, এক্স ইকুয়াল টু এই দিকটা স্কোয়ার করলে হয়ে যাবে টি স্কোয়ার প্লাস 2kt প্লাস কে স্কোয়ার, এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারে ফর্মুলা দিচ্ছি। আমি ভেলোসিটি সমান কি জানি বলতো, সেটা জানি আমরা ডিএক্স বাই ডিটি, এটা আমরা জানি ডিএক্স বাই ডিটি। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হবে 2t প্লাস 2k, এটা হবে 2t প্লাস 2k, এই জিনিসটা দাঁড়াবে। আবার যদি আমরা অ্যাক্সেলারেশন করি সেটা মানে হচ্ছে ডিভি বাই ডিটি, তার মানে এটা হয়ে যাচ্ছে d2x বাই ডিটি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 2 হবে। দেখো এটা কি, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, অ্যাক্সেলারেশনটা কি পাচ্ছি, অ্যাক্সেলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে একটা অপশন আছে, দেখো অপশন সি আছে। দেখো কি বলেছে, দেখো অপশন সিতে, অপশন সিতে বলছে যে ত্বরণটা বা অ্যাক্সেলারেশনটা সেটা কি, সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে ধ্রুবক। তাহলে এটা কি হবে, আমার অপশন সি, এটার আমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেককে বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটাকে একবার পজ করো, পজ করে তোমরা প্রত্যেকটা কোশ্চেনকে একবার নিজেরা ট্রাই করো। কারণ তোমরা এখন কি করছো বলো তো, তোমরা তো প্রত্যেকে এখন রিভিশন করছো, আশা করছি প্রত্যেকের কিন্তু সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে। যদি সিলেবাস এখনো কমপ্লিট না হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সিলেবাসটাকে কমপ্লিট করো। কমপ্লিট করার পর কিন্তু তোমরা রিভিশন করো। আর রিভিশনটা কিভাবে করবে সেটা তোমরা Q&A সেশনের মাধ্যমে রিভিশন করবে। ঠিক আছে, আমি পরপর তোমাদেরকে এরকমভাবে অনেক ক্লাস করাবো। তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এবং ডেফিনেটলি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করো। ওকে, চলো তারপরে চলে আসি। এখানে বলেছে এক্স অক্ষ বরাবর গতিশীল একটি কণার অবস্থান দিয়ে দিয়েছে এক্স টি সমান, আচ্ছা এক্স একটা টি এর ফাংশন, আমি টিটা লিখছি না, সেটা দিয়েছে 8 প্লাস 2t স্কোয়ার, এটা দিয়েছে, এটা দিয়েছে। এক্স হচ্ছে মিটার এককে, টি হচ্ছে সেকেন্ড এককে, এটা আমাকে দিয়ে দিয়েছে, বাট না দিলেও নো প্রবলেম। বলে যে টি সমান 3 সেকেন্ড থেকে টি সমান 5 সেকেন্ড সময়ের অবকাশে কণাটির গড় বেগ কত। কোশ্চেনটা ভালো করে পড়বে। এখন বলেছে যে এই যে লাইনটা আছে, যে টি সমান 3 সেকেন্ড থেকে টি সমান 5 সেকেন্ড সময়ে অবকাশে, মানে এই টাইমের যে ডিফারেন্স, মানে হচ্ছে এই 5 সেকেন্ডে যতটা যাচ্ছে আর এই 3 সেকেন্ডে যতটা যাচ্ছে, তার মাঝখানের যে এই যে টাইম ইন্টারভ্যালের মাঝখানে তার টোটাল যে মানে ভেলোসিটিটা, সেই গড় মানে অ্যাভারেজ ভেলোসিটি আমাকে বের করতে হবে। তার মানে আমি প্রথমে এক কাজ করি, নর্মালি কি করব, আমি প্রথমে টি সমান 3 বসাচ্ছি, বলে আমি এটাকে x3 বলছি। ধরো টি সমান 3 বসালে তাহলে কত হচ্ছে 8 প্লাস এটা হচ্ছে 9, 3 3 9, 9 দিয়ে 18, তার মানে এটা কত আসছে, এটা তোমার আসছে 26। এটা আমি ধরো মিটার বললাম। আবার দেখো x সমান যখন 5 হচ্ছে তখন কি হবে, তখন হচ্ছে 8 প্লাস এটা 25 আর এদিকে 2 মানে হচ্ছে 50, তার মানে এটা আমার আসছে কত, 58 মিটার। তাহলে এদের অবকাশে, তার মানে x5 মাইনাস x3, এই হচ্ছে ডিস্টেন্স যাচ্ছে এই টাইম ইন্টারভ্যালের মধ্যে। আর টাইমটা কত, সেটা হচ্ছে 5 সেকেন্ডে মাইনাস 3 সেকেন্ডে, মানে 2 সেকেন্ড অ্যাকচুয়ালি কত যাচ্ছে। তাহলে এটা তো কত হচ্ছে 58 আর এটা হচ্ছে 26, তার মানে এটা আমার আসছে কত, 32 আসছে। তাহলে 32 ডিভাইডেড বাই 2, তার মানে এটা আমার আসছে 16 মিটার পার সেকেন্ড। দিস ইজ অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে চলে আসো, তো কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হয়েছে, এবং প্রত্যেকে কিন্তু লাইক করবে। এই ভিডিওটায় কিন্তু আমরা 100 লাইক আমরা ডিমান্ড করছি, তাহলে কিন্তু নেক্সট ক্লাসে আমরা আরও ভালো ভালো কিন্তু কোশ্চেন্স আমরা এখানে নিয়ে আসবো। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো যে তোমাদের এই কোশ্চেন্সের লেভেল কেমন লাগছে। যদি খুব ইজি মনে হয় তাহলে নেক্সট ক্লাসে আমরা আরও টাফ কোশ্চেন নিয়ে আসবো। যদি এই কোশ্চেনগুলো তোমাদের টাফ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের জন্য আমরা রিভিশন ক্লাস কিন্তু কনসেপ্টের ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো। সেটার জন্য তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই জরুরি। বেশ, দেখো এই কোশ্চেনটা এবার আমরা সলভ করব।
তাহলে আমাদের রিলেশনটা কি দিয়েছে এখানে? এখানে বলেছে যে সরলরেখা বরাবর গতিশীল একটি কণা এ সমান দিয়ে দিয়েছে কে রুট ভি, মন্দন নিয়ে চলছে। কে হচ্ছে একটা ধনাত্মক ধ্রুবক, টি সমান 0 সময়ে কণাটির বেগ u0, কণাটির স্থিরাবস্থায় আসতে যে সময় লাগবে সেটা কত। বেশ, দেখ এটা কিন্তু মন্দন হচ্ছে। তাহলে এ সমান আমরা কি জানি? ডিভি বাই ডিটি। এটা সমানই হচ্ছে মাইনাস কে রুট ভি। কেন বলো তো? কারণ এটা তো কোশ্চেন আমাকে বলেই দিয়েছে এটা রিটার্ডেশন হচ্ছে, অর্থাৎ মন্দন হচ্ছে, সেজন্য আমরা মাইনাস সাইন এখানে মড দেওয়া রয়েছে বলে পজিটিভ মানটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করছি দেখো, ডিভি বাই রুট ভি এটা করছি। তাহলে এটা সমান কত হবে? মাইনাস কে ইন্টু ডিটি। এরপর আমরা কি করছি, নেক্সটে আমরা ইন্টিগ্রেশন করছি। তাহলে এটা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে এটা আসছে তোমার ডিভি বাই রুট ভি ইকুয়ালস টু মাইনাসটাকে আমি এটাকে আমি করলাম ইন্টিগ্রেশন ডিটি, কারণ কনস্ট্যান্ট। টাইম যখন 0 তখন ইনিশিয়াল স্পিডটা হচ্ছে u0, তাহলে আমি ধরে নিচ্ছি টি সময় গিয়ে স্পিডটা 0 হবে। তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে করলে আমাদের কত আসবে এটা এই, এবং সেই মানটা যদি আমরা এই u0 মানটা যদি বসিয়ে দিই তাহলে এখানে আমাদের আসবে অ্যাকচুয়ালি -2 ইন্টিগ্রেশন u0, এটা সমান আসবে মাইনাস কেটি। এই টার্মটা আমার এখান থেকে আসবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমি মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমাকে এই টি এর ভ্যালুটা বসাতে হবে। টি সমান পেয়ে যাচ্ছি 2√u0 বাই কে, এটা। তাহলে 2√u0 বাই কে, এটা আমার কোন অপশন আছে দেখো, এটা আমার অপশন আছে তোমার নিচে কি আছে, 2√u0 বাই কে, অপশন ডি আছে। সো অপশন ডি এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা সবাই প্রত্যেককে বুঝতে পেরেছো। তো চলো, যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থাকে তোমরা ডেফিনেটলি কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাও যে এই কোশ্চেনটা আমরা বুঝতে পারিনি। তাহলে কি হবে, নেক্সট যে ক্লাস আছে সেই ক্লাসে আমি কি করব, এই কোশ্চেনটা কিন্তু আবার ডিসকাস করে দেবো, বা কমেন্ট বক্সে কিন্তু আমি এটার উত্তর অবশ্যই দিয়ে দেবো। তো চলো তারপরের প্রশ্নটা চলে আসে। এই প্রশ্নটা কি বলেছে দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি যখন তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই সেই কোশ্চেনটাকে একবার নিজেরা সলভ করার চেষ্টা করো। তাহলে কি হবে, তোমরাও বুঝতে পারবে যে তোমাদের যে পড়াটা হয়েছে সেটা তোমরা কতটা রেডি হয়েছে, কারণ এক্সাম কিন্তু আমাদের সামনেই আছে। ঠিক আছে, আজ আর মাত্র আমাদের কাছে 1 মাস 10 দিনের মতো সময় আছে অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো চলো এখন এই যে কোশ্চেনটা আছে কি বলেছে দেখো, বলেছে M1 ও M2 ভরের দুটি পাথরকে যথাক্রমে H1 ও H2 উচ্চতা থেকে অবাধে নিচের দিকে ফেলা হলো। ফেলার T1 ও T2 সময় পরে পাথর দুটি ভূমিকে যথাক্রমে V1 ও V2 বেগ সহ স্পর্শ করে। বেশ, এখন এই একটা পাথর আছে ধরো যার ভর হচ্ছে M1, ওকে, এই একটা পাথর আছে যার ভর হচ্ছে M2। এই পাথরটা এসে ভূমিকে স্পর্শ করছে এবং এই পাথরটাও এসে ভূমিকে স্পর্শ করছে। এইটাকে ফেলা হচ্ছে, H1 টোটাল ডিস্টেন্স কভার করছে, এই ডিস্টেন্স করছে H2। এর সময় লাগছে হচ্ছে T1, এর সময় লাগছে হচ্ছে T2। যখন ভূমিকে স্পর্শ করছে এর বেগ হচ্ছে V1, এর বেগ হচ্ছে V2। এটা আমাকে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে। এখন একটা জিনিস আমাকে বলো যে এরা কার জন্য পড়ছে, প্রথমত গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের জন্য নিচে এরা পড়ছে। ইনিশিয়াল স্টেজে এদের প্রত্যেকেরই ভেলোসিটি কিন্তু 0 ছিল, তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার কি 0। একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে H ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে ইউটা যদি 0 হয় তাহলে আমরা ডেফিনেটলি H ইজ ইকুয়াল টু এরকম বলতে পারি, সেটা হচ্ছে হাফ অফ জি টি স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তাহলে প্রথমটা H1, তাহলে H1 ইকুয়ালস টু হাফ অফ জি T1 স্কোয়ার। তারপরটা H2, সেটা হবে কত, হাফ অফ জি T2 স্কোয়ার। এটাই তো পেলাম। বেশ, রিলেশনে দেখো আমার T1 T2 দিয়ে এরকম রয়েছে, তাহলে আমি প্রথমে কি করছি, এদেরকে আমরা রেশিও বার করে নিচ্ছি। তাহলে H1 বাই H2 এটা সমান কত হবে, হাফ জি প্রত্যেকটারই কাটছে, তাহলে পড়ে থাকবে কি যে T1 বাই T2 তার হোল স্কোয়ার, এই জিনিসটা পাচ্ছে। এখন একটা ব্যাপার দেখো, লক্ষ্য করে দেখো যে আমাকে রিলেশনে প্রত্যেকটার বাম দিকে T1 T2 আছে, তাহলে T1 বাই T2 সমান কত হবে, রুট আন্ডার H1 বাই H2। খুবই ইজি কোশ্চেন ছিল।
তাহলে T1/T2 সমান কি হচ্ছে H1/H2। অপশন এ হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে প্রশ্নে চলে আসে। এই প্রশ্নটা কি বলেছে, ফিগার বেস কোশ্চেন আছে। এই চ্যাপ্টার থেকে ধরে নাও ফিগার বেসড কোশ্চেন কিন্তু একটা পড়বেই পড়বে, ঠিক আছে, 100 বার বলছি, এই চ্যাপ্টার থেকে একটা ফিগার বেসড কোশ্চেন পড়বেই পড়বে, মানে এরকম গ্রাফ দিয়ে দেবে। বলেছে কোনটি সময় সরণ লেখচিত্র বাস্তবে সম্ভব নয়। এই নেগেটিভ সেন্সের কোশ্চেন কিন্তু আজকালকার দিনে খুব ট্রেন্ডিং আছে, তো সেই জন্য এই কোশ্চেনটা কিন্তু এই টাইপটা যে নয়, এটা কিন্তু অবশ্যই তুমি করবে। এটা কার কার রিলেশন দিয়েছে, এটা হচ্ছে দিয়েছে সময় আর সরণ, অর্থাৎ টাইমের সাথে তোমার যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট সেই তার রিলেশনটা এখানে দিয়ে রয়েছে। এটা দেখো টাইম বাড়ছে আস্তে 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 আস্তে, ডিসপ্লেসমেন্টটাও কিন্তু বাড়ছে, তো ডেফিনেটলি দিস ইজ পসিবল। এটাও দেখো পসিবল। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে গ্রাফটা আছে দেখো, এটা একটু অতরঙ্গি টাইপের আছে না, মানে কিরকম বলতো, যে এইরকম ভাবে যাচ্ছে, টাইমটা বাড়ছে বাড়ছে বাড়ছে, টাইম বাড়ছে, ডিসপ্লেসমেন্ট যাচ্ছে, হঠাৎ করে এই জায়গাটা দেখো, টাইমটা দেখো রিভার্স হয়ে যাচ্ছে, এইরকম হয়ে যাচ্ছে না, মানে টাইমটা কি হঠাৎ করে এই জায়গাটা মনে করো, ধরো এইখানটা এরকম ছিল, ধরো এই জায়গাটা আমি বলছি ধরো 15 সেকেন্ড বলছি, তাহলে 15-এর পর কি হওয়ার দরকার, 16 হওয়া দরকার, 17 হওয়া দরকার। এ কিন্তু কি করলো, এই জায়গাতে এরকম রিভার্সে চলে আসছে, তার মানে 15 সেকেন্ডের পর হঠাৎ করে 14, 13 এরকম চলে যাচ্ছে। তার মানে বলতে পারছি যে এটা ধরো প্রেজেন্টে ছিল, আস্তে 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 কি হচ্ছে, পাস্টে চলে যাচ্ছে। ইট ইজ নট পসিবল, কারণ কখনোই সময় কিন্তু মানে পিছনের দিকে অর্থাৎ পাস্টে যাওয়া কিন্তু পসিবল নয়। তার মানে আমাদের অপশন সিটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার জন্য কারেক্ট, কারণ আমাকে এখানে বলেছে যে নিচের কোন লেখচিত্রটি বাস্তবে সম্ভব নয়। তাহলে যেটা বাস্তবে সম্ভব নয় আমাকে সেটা এখানে চেয়েছে, আমি দেখো সেই জিনিসটাই আমি এখানে কিন্তু কোশ্চেনটাতে বের করতে পারলাম। আশা করি তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10 কি আছে, দেখো কোশ্চেন নাম্বার 10 আমরা নিয়েছি, সেটা হচ্ছে ভেক্টর থেকে, তাই না? এই কোশ্চেনটা কি বলেছে দেখো, তাহলে এই কোশ্চেনটাতে আমাকে বলা হচ্ছে যে ভেক্টর থেকে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা একটু আমরা প্রত্যেকে পড়ি। বলেছে 3টি ভেক্টর আছে, কি কি ভেক্টর আছে দেখো, একটা হচ্ছে এ, একটা বি, আর একটা হচ্ছে সি, 3টে ভেক্টর আছে। এই ভেক্টরের পরম মান দিয়েছে, অর্থাৎ ম্যাগনিটিউড ভ্যালুগুলো কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। কত কত দিয়েছে, একটার মান দিয়েছে 4, একটা 3, আর একটা হচ্ছে 5, এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর, এটা আমাকে বলেছে। আচ্ছা দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, আমরা সেই ত্রিভুজ সূত্রটা যেটা পড়েছিলাম সেই সূত্রটার সাথে কিছুটা একটু মিল পাচ্ছি না এখানেতে। দেখো আমি যদি এইরকম ভাবে ছবিটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে ধরো 3টে ভেক্টর আছে, ঠিক আছে, এটাকে আমি নাম দিচ্ছি ও, এটা এ, আর এটা হচ্ছে বি। তাহলে দেখো এই যে এইটা ও এ, এটা হচ্ছে এ ভেক্টর, তারপর হচ্ছে ধরো এ বি, এটা হচ্ছে বি ভেক্টর। আর যেহেতু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমানই হচ্ছে সি ভেক্টর, তার মানে এটা সেই ট্রায়াঙ্গেল রুলটা বা ত্রিভুজ সূত্রটা হচ্ছে, দেখো যে একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করে, তাহলে থার্ড যে সাইডটা অর্থাৎ তৃতীয় যে বাহুটা আছে সেটা কি হবে, তাদের রেজাল্ট্যান্ট বা লব দিকে প্রকাশ করবে। তাহলে ডেফিনেটলি আমি এটুকু কনফার্ম হয়ে গেলাম যে এ বি সি এই 3টে মানে ভেক্টর দিয়ে একটা ত্রিভুজ কনসিডার করা হয়েছে বা ত্রিভুজই একটা হবে। বেশ, আমাকে বলেছে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত, দেখো এখানে কিন্তু আমাকে কোণের মান চেয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আমাকে দেখো দিয়েছে যেটা অপশন যেটা দিয়েছে, একটা দিয়েছে 0 ডিগ্রি, এটা হবে না, কারণ ত্রিভুজের কোণ কখনোই 0 ডিগ্রি, কোনো কোণই 0 ডিগ্রি হবে না। তারপরে একটা দিয়েছে পাই, এটা শুধুমাত্র এ আর বি মানে এই কোণটা ধরো দিয়েছে, একটাই কোণ তো কখনো পাই হতে পারে না, কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটা কোণ 180 ডিগ্রি হলো, বাকিগুলো কি করে। আর হচ্ছে অপশন পুরো রইলো এই দুটো, একটা হতে পারে π/2 হতে পারে, আর একটা হতে পারে কোনোটি নয়। এই দুটো হতে পারে, মানে কোনোটি নয় মিন্স হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি না হলে ধরো 60 ডিগ্রি 30 ডিগ্রি এগুলো হতে পারে। এখন আমরা দুটো ভেক্টর যদি দেওয়া থাকে, আমরা কোণ বের করার একটা ফর্মুলা শিখেছি, ধরো a ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা, এখান থেকে আমরা কস থিটার মানটা বের করতে পারি।
তাহলে এখানে দেখো তাদের ম্যাগনিটিউড ভ্যালুগুলো শুধু দিয়েছে, তাহলে এখানে আমরা কিন্তু এই ডট প্রোডাক্টটাও করতে পারছি না, তার মানে আমাদের এই রুলটাও কিন্তু এখানে ফলো করবে না। আমরা শুধুমাত্র এই জায়গাটা থেকে আমরা একটা জিনিস ডিসাইড করলাম যে কি না এটা একটা ত্রিভুজ ফরমেশন হবে, এটুকু কনফার্ম। তাহলে আমি যদি এইটা চেক করি, দিয়ে যদি এটা মিলে যায় তাহলে আমরা এটা অ্যান্সার বলবো, যদি না মিলে তাহলে এটা বলবো না। সেটা চেক করবো কিভাবে? এইটা তো পসিবলই নয়, এইরকম ভাবে চেক করা পসিবল নয়। তাহলে চেকটা করব কিভাবে? দেখো সমকোণী ত্রিভুজ যদি হয় তার আর একটা কন্ডিশন আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হয়। তার মানে যে ভ্যালু তিনটে দেওয়া আছে তাদের মধ্যে যেটা বড় সেই সংখ্যাটা যদি স্কোয়ার করি 5 স্কোয়ার, আর যে দুটো সংখ্যা ছোট আছে তাদের স্কোয়ার করে যদি ওই এক্স্যাক্ট ভ্যালুটা আসে, তাহলে আমরা বলতে পারবো যে এরা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। তার মানে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা π/2। দেখো এক্স্যাক্টলি আমি সেটাই করেছিলাম। ট্রিপলেট তৈরি করছে দেখো 3, 4 আর 5, তাহলে 3 স্কোয়ার সমান 9 আর 4 স্কোয়ার মানে 16, 9 and 16 25, দিস ইজ কারেক্ট। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমার অ্যাপ্রোচটা কি? আমি প্রথমে দেখলাম যে এই তিনটে ভেক্টর নিয়ে আগে ত্রিভুজ তৈরি হচ্ছে কিনা। এই ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা এই কনসিডার করে আমরা দেখলাম যে হ্যাঁ সত্যি করে ত্রিভুজ তৈরি হচ্ছে। তারপরে আমরা দেখে নিলাম যেহেতু ডট প্রোডাক্টের কোনো গল্প নেই, এটা ছাড়া আর অন্য কিছু ফর্মুলা আমি জানি না কোন বের করার, সেই জন্য আমি কি করলাম, আমি জাস্ট এদেরকে আমি দেখলাম যে এইটাকে দিয়ে আমার কিছু করা যায় কি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেনটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে একটা কোশ্চেন কি বলেছিলাম, এই কোশ্চেনটা বলছে পি ও কিউ এর লব্ধি হচ্ছে আর। তার মানে আমি এরকম লিখতে পারি যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর দ্যাট ইকুয়ালস টু আর ভেক্টর। দিস ইজ কারেক্ট। আর এর সঙ্গে পি ভেক্টরটি আলফা এবং কিউ ভেক্টরটি বিটা কোণ করে আছে। ওকে, তার মানে পি ভেক্টরটা আলফা আর কিউ ভেক্টরটা হচ্ছে বিটা কোণ করে আছে। বেশ, তাই থাক। তার মানে আমি যদি এটা ডায়াগ্রামটা যদি ড্র করার চেষ্টা করি, ধরো এইরকম টাইপের হবে, ইমাজিন করো। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার আর ভেক্টরটা, তো একটাকে আমি পি বলছি আর একটাকে হচ্ছে কিউ বলছি। যাই হোক, এটাকে আমি ধরো পি বললাম আর এটাকে আমি ধরো কিউ বলছি, ঠিক আছে? তাহলে পি ভেক্টরটি আলফা। আচ্ছা চলো এক কাজ করো, উপরেরটাকে পি বলো, নিচেরটাকে কিউ বলো, নো প্রবলেম। তাহলে আমি এটাকে পি বলছি, এটাকে আমি কিউ বলছি, ঠিক আছে? একই ব্যাপার, কোনো অসুবিধা কিছু নেই। দিয়ে বলে যে পি ভেক্টরটি আর এর সঙ্গে আলফা কোণ করে আছে। তার মানে এই পি ভেক্টরটি আর এর সঙ্গে আলফা কোণ করে আছে, আর কিউ ভেক্টরটি আর এর সঙ্গে বিটা কোণ করে আছে। যাই হোক, আমি এখান থেকে একটা জিনিস বুঝলাম যে পি আর কিউ এর মধ্যে কোণটা হচ্ছে কত? আলফা প্লাস বিটা, এটা আমরা বুঝতে পারবো। এখন এখানে দুটো বিভাজন তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে পি সমান আমরা তো এটা বলতে পারি যে পি ভেক্টরটা যেহেতু কত কোণ করা আছে? আলফা, তার মানে এটা হয়ে যাচ্ছে আর সাইন বিটা, আর সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা, সেই ভেক্টরের উপাংশ বা প্রজেকশন, সেই প্রজেকশনের ফর্মুলা। আর কিউ সমান আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে তোমার আর সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা, এটা আমরা পেয়েছি। বেশ, তাহলে এখানে যদি আমরা কিউ বাই পি করি, তাহলে কিউ বাই পি করলে কি হবে দেখো? তাহলে কিউ বাই পি যদি করি তাহলে এটা আসছে আমাদের সাইন আলফা বাই সাইন বিটা। তার কারণ দেখো এটা পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আরও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এখন এরপর আমরা চলে আসছি যে এই যে রিলেশনটা পেলাম এখান থেকে কোনটা স্যাটিসফাই করছে সেটা আমরা দেখব। প্রথমে বলছে দেখো যে আলফা যদি লেস দেন বিটা হয় তাহলে বলছে বিটা লেস দেন কিউ হবে না। যদি আলফাটা যদি বিটার থেকে যদি ছোট হয় তাহলে কি করে পিটা কিউ এর থেকে ছোট হতে পারে? তাহলে এই কন্ডিশনটা আমাদের হচ্ছে না। তারপরেরটা দেখি,
দেখো আলফা যদি লেস দেন বিটা হয় তাহলে পি ইকুয়ালস টু কিউ, এটা হবে না, কারণ এটা যদি সমান হতে হয় তাহলে আলফা আর বিটা দুটোর মানটা সেম হতে হবে, 45 ডিগ্রি হতে হবে, তবেই কিন্তু এটা পসিবল, না হলে কিন্তু পসিবল নয়। তাহলে এটাও হচ্ছে না। তারপরে একটা বলেছে দেখো আলফাটা যদি বিটার থেকে বেশি হয় তাহলে তো কিউটা বেশি হবে পি এর থেকে, কিন্তু এখানে বলছে দেখো পিটা বেশি হবে কিউ এর থেকে, তাহলে এটাও নয়। তাহলে তিনটে যখন বাদ পড়ে রয়ে গেল তাহলে ডেফিনেটলি 4 নম্বর পিটা পড়ে রইলো। তবুও একবার দেখে নিই আমরা, আলফা লেস দেন বিটা, আলফা লেস দেন বিটা, তার মানে কিউটা পি এর থেকে ছোট, বা ঘুরিয়ে বলতে পারি পিটা কিউ এর থেকে বড়, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটাও তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কোশ্চেনগুলো যদি তোমরা এক চান্সে বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে একবার রিভার্স করে দেখে নাও। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে একদম ডিটেলসে আলোচনা করছি, যাতে করে কোশ্চেনটা যদি কোনোভাবে ঘুরিয়েও দেয় তাহলেও যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো এবং করতে পারো, সেজন্যই কিন্তু আমার এত ডিটেলসে তোমাদেরকে বলা। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা কি বলেছে, একটি লম্বা সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা এইচ মিটার এবং প্রস্থ হচ্ছে বি মিটার। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিরিজের এই ধাপটা হচ্ছে এইচ আর এই প্রস্থটা হচ্ছে বি। একটি বল সিঁড়ির উপরে চাতালে ইউ বেগে গড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, একটা বলকে এখান থেকে আমরা ইউ বেগে গড়িয়ে দিচ্ছি, আস্তে 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 হচ্ছে বলটা সিঁড়ি থেকে এন তম ধাপকে প্রথমে আঘাত করলে। আচ্ছা, এখানে কোথায় কোন একটা জায়গাতে এন তম ধাপ আছে, তাহলে বেশ, তার মানে বলটা যদি ইউ বেগ নিয়ে আসছে তাহলে এখান থেকে এখানে আসছে, তাহলে বলটার যে সরণটা হচ্ছে, তার যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, একটা সিঁড়িকে ক্রস করছে মানে কতটা এইচ যাচ্ছে, এরকম কতগুলো সিঁড়িকে করছে এন, তাহলে ডিসপ্লেসমেন্টটা কত এন ইন্টু এইচ, এটা হচ্ছে বলটা সরণ। ঠিক আছে, এটা এটা কিরকম সরণ, এটা হচ্ছে উলম্ব সরণ, এই যে এইটা, তাহলে এই দিকে কতটা ডিসপ্লেসড হচ্ছে এই দিকে, তাহলে যখন এই দিকে আসছে তখন এইচ যাচ্ছে, এই দিকে যখন যাচ্ছে তখন তখন সেখানে বি ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে কতগুলো রকম যাচ্ছে, সেটা হচ্ছে তোমার এন ইন্টু বি, এটা। তাহলে এটাকে আমরা বলছি, এটা হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টাল বা যেটাকে আমরা বলছি অনুভূমিক, আর এইটাকে আমরা বলছি সেটা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল বা যেটাকে আমরা বলছি তোমার উলম্ব। ওকে, তারপরে চলে আসে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার, তাই না? তাহলে এখানে ডিসপ্লেসমেন্টে কতটা হচ্ছে এন, তাহলে এন এইচ সমান হাফ অফ জিটি স্কোয়ার হবে, আর এই দিক বরাবর যখন যাবে সেটা হচ্ছে এন বি সমান, এটা আমাদের আসবে কত ইউটি, এন বি সমান হচ্ছে ইউটি। তাহলে আমি কি করছি, আমি এই যে দুটো রিলেশন আছে এই দুটো রিলেশন থেকে আমি এন সমান একটা রিলেশন পেয়ে যাব, সেটা কত পাবো দেখো, একটা হচ্ছে এন এইচ ইকুয়ালস টু হাফ অফ জিটি স্কোয়ার, তাহলে এন বি ইকুয়ালস টু ইউটি। আমি যে কোনো একটা জায়গাতে, আমার ধরো এখানে কি আছে, এখানে আমি যে কোনো একটা জায়গা থেকে আমি কিন্তু এন এর মানটা আমি এখানে পেয়ে যাব, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে পাচ্ছি দেখো, বেশ একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি এন এর যে মানটা পাবো সেটাকে আমি ধরো এখানে আমি টি সমান বের করছি, টি, তাহলে এখান থেকে আমি যদি টি সমান বের করি তাহলে টি সমান কত হচ্ছে এন বি বাই ইউ, এটা আসছে। তাহলে এই টি এর মানটা আমি এখানে বসাচ্ছি, তাহলে কত হবে দেখো, এন এইচ সমান হচ্ছে হাফ অফ জি টি স্কোয়ার আছে, তার মানে হচ্ছে এন স্কোয়ার বি স্কোয়ার বাই ইউ স্কোয়ার, তাহলে একটা এন কিন্তু কি হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে এখানে এন সমান আমি কি পাবো, আমি পাচ্ছি টু এইচ ইউ স্কোয়ার বাই জি ইন্টু বি স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে টু এইচ ইউ স্কোয়ার বাই জি ইন্টু বি স্কোয়ার কোথায় আছে দেখো, এটা আছে দেখো টু এইচ ইউ স্কোয়ার বাই জি ইন্টু বি স্কোয়ার, টু এইচ ইউ স্কোয়ার বাই জি ইন্টু বি স্কোয়ার, অপশন বি। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো তারপরের প্রশ্নে চলে আসি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা নিজেরা অবশ্যই একবার করে ট্রাই করো, ঠিক আছে? দেখ, তারপরের প্রশ্নে চলে আসি। এই কোশ্চেনটা কি বলেছে একটু আমরা প্রত্যেকে ভাবি। এই কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, তোমরা অবশ্যই এই কোশ্চেনটা প্রত্যেকে একবার আনসার করো, ঠিক আছে? প্রত্যেকে একবার আনসার করো এই কোশ্চেনটা। কি বলেছে না, কোশ্চেনটাই বলেছে যে
চিত্রে দেওয়া আছে 0.04 কেজি ভরের একটি কণার অবস্থান সময় লেখ দেখানো হয়েছে। আচ্ছা, অবস্থান সময় লেখানো দেখানো হয়েছে। কণাটির উপর পরপর দুটি ঘাত বল প্রয়োগের মধ্যে সময়ের ব্যবধান হবে। ঠিক আছে, সময়ের ব্যবধানটা কত হবে? দেখো, আমরা একটা সময় জানি যে যদি অবস্থান মানে হচ্ছে যে পজিশন থাকে আর সময়, ঠিক আছে, মানে হচ্ছে আমরা বলতে পারি ধরো এস আর টি, এর যে নতিটা যেটা হয় সেটা অ্যাকচুয়ালি কি হয়, সেটা হচ্ছে তোমার ভেলোসিটি হয়, এটা আমরা জানি। তাহলে প্রথমে আমি 0 থেকে 2 সেকেন্ড এইদিকে যাচ্ছে তো, তাহলে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমি দেখি কি হচ্ছে কেসটা। দেখো 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এখানকার যে নতিটা যেটা আছে সেটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট আছে, এবং সেটার ভ্যালুটা হচ্ছে পজিটিভ। তাই এখানকার যে ভেলোসিটিটা হবে সেই ভেলোসিটিটাও কি হবে, পজিটিভই হবে। আশা করি ক্লিয়ার। আবার দেখো এই 2 সেকেন্ড থেকে এই মানে 2 সেকেন্ড ওপরটা নয়, মানে এই জায়গাটা থেকে 4 সেকেন্ড পর্যন্ত দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে নতিটা কিন্তু কনস্ট্যান্ট, বাট এখানে কিন্তু ঋণাত্মক অর্থাৎ ডিক্রিজ করছে। তাহলে সেক্ষেত্রে ভেলোসিটিটা এখানে কি হবে, নেগেটিভ হবে। আবার দেখো 2 সেকেন্ড পর, তার মানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, দেখো যে এখানে 0 থেকে 2 পজিটিভ, 2 থেকে 4 হচ্ছে নেগেটিভ, আবার 4 থেকে 6 হচ্ছে পজিটিভ, আবার 6 থেকে 8 নেগেটিভ, 8 থেকে 10 পজিটিভ, 10 থেকে 12 হচ্ছে নেগেটিভ। এইরকম ভাবে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে 2 সেকেন্ড পর পর বিপরীতমুখী হচ্ছে, কণার গতিটা বিপরীতমুখী হচ্ছে। তার মানে আলটিমেটলি যে একটা পজিটিভ থেকে আর একটা পজিটিভে আসার জন্য যে টাইমের যে ডিউরেশনটা বা যে ব্যবধানটা আছে সেটা কত আছে, সেটা দেখো আছে 4 সেকেন্ড। তার মানে কণাটা দেখো যখন টি সমান যখন 0 হবে, বা যখন 2 হবে, যখন 4 হবে, এই পরপর 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 কি হবে, সে একটা ফোর্স বা যেটাকে আমরা মানে মোমেন্ট অফ ফোর্স বলছি, যেটাকে ঘাত বলা হয়, সেই ফোর্সটা কিন্তু সে কি করবে, সেই ফোর্সটা কিন্তু সে ফিল করবে। তার মানে পরপর দুটো ঘাত বলের মধ্যে যে সময়ের যে ব্যবধান সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 2 সেকেন্ড। কিন্তু এখানে বলেছে একটা, এখানে ভালো করে কোশ্চেনে দেখো, আমি দেখতে পাচ্ছি যে এক পরপর দুটো ঘাত বলের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 2 সেকেন্ড। সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যাই হোক না কেন, ভেলোসিটি আছে মানে অ্যাক্সেলারেশন আছে, তাই না? সেটা ডিক্রিজ করলে ইরাডিয়েশন হবে আর ইনক্রিজ করলে অ্যাক্সেলারেশন হবে। কিন্তু এখানে একটা পরপর একটা ঘাতের মধ্যে পরপর দুটি ঘাত বলের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 2 সেকেন্ড। এখানে বলেছে পরপর দুটি ঘাত বলের মধ্যে সময়ের ব্যবধান কত হবে। তাহলে পরপর দুটি ঘাত বলের মধ্যে সময়ের যে ব্যবধান, সেই ব্যবধানটা হচ্ছে কত, সেটা হচ্ছে 2 সেকেন্ড। এই জিনিসটা বলেছে। বাট আমাকে যদি বলতো পরপর দুটো পজিটিভ যদি বলতো, তাহলে আমরা এটা বলতাম 4 সেকেন্ড। ঠিক আছে, বাট এখানে আমাকে নর্মালি বলেছে কণাটার উপর পরপর দুটি ঘাত বলের প্রয়োগের মধ্যে সময়ের ব্যবধান কত, সেটা হচ্ছে তোমার 2 সেকেন্ড। ওকে, এখানে দেখো 0 ছিল, এখানে 2 আসছে, তারপরে 4, তারপর 6, তারপরে 8, তারপর 10, তারপর 12, তারপর 14, তারপর হচ্ছে 16। ওকে, আশা করি এটা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে চলে আসছে কোশ্চেন নাম্বার 14, ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের লিফটের যে প্রবলেম ছিল বা পুলে প্রবলেম যেগুলো আছে সেখান থেকে এই কোশ্চেনটা এসেছে। কি বলেছিলাম, কিছুই বলেনি। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটাতে চেয়েছে লিফটের মধ্যে ব্যক্তির আপাত ওজনটা কত হবে, ব্যক্তিটার আপাত ওজনটা কত হবে। বেশ, এখন একটা জিনিস বলো আমাকে, যে এইটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তার মানে একে উপরের দিকে কে নিয়ে আসছে না, এ নিচের দিকে নামতে যাচ্ছে বলে, এ নিচের দিকে যাচ্ছে বলে উপরের দিকে উঠছে। এই হচ্ছে লজিক। তাহলে আমি এর ক্ষেত্রে ভাবি, টোটাল অ্যাক্সেলারেশন আমি ভাবলাম এ, এই যে পুরো সিস্টেমটা আছে তার অ্যাক্সেলারেশন হচ্ছে এ। তাহলে এর কত হচ্ছে, এর ওয়েটটা কত না 4 mg, ওয়েটটা বেশি টানটা কম, তাহলে মাইনাস টি হবে, কারণ এ যেহেতু নিচের দিকে আসছে। দ্যাট ইকুয়ালস টু কত হবে, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 4 ma। এটা হলো, এটা আমি 1 নম্বর করলাম। এক্ষেত্রে কি হবে না, এ উপরের দিকে উঠছে, তাহলে কোনটা বেশি না টানটা বেশি, তাহলে টি মাইনাস এই যে পুরো এটা আছে তার মাস হচ্ছে কত, লিফট আছে তার মাস হচ্ছে 2m, আর এই যে ব্যক্তিটা আছে তার মাস হচ্ছে m, তাহলে কত হলো 3 mg। দ্যাট ইকুয়ালস টু কত হবে, এটা ইকুয়ালস টু হয়ে যাবে তোমার 3m। এটাকে আমরা 2 নাম্বার বলছি। আমি কি করছি, এর দুজনকে যোগ করি, নর্মালি যোগ করছি। তাহলে যোগ করলে কি হচ্ছে, এই থেকে 4 mg থেকে 3 mg মানে হচ্ছে mg,
এটা কত হবে 7m ইন্টু এ হবে। এম কেটে যাচ্ছে, আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে অ্যাক্সেলারেশন। তাহলে এ সমান কত আসবে, এ সমান আসবে কত g/7। ওকে, এ সমান হয়ে গেল g/7। আমাকে কি চেয়েছে, আমাকে এই যে ভদ্রলোক আছে তার আপাত ওজনটা কত, এই কোন দিকে হচ্ছে উপর দিকে উঠছে, তার মানে আপাত ওজনটা কি হবে, বৃদ্ধি পাবে। সেটা কত হবে না এন সমান যেটা হয় m ইন্টু এ প্লাস জি। তাহলে এর মানটা কত g/7, তাহলে g/7 আর প্লাস জি মানে হচ্ছে 8, তার মানে 8mg/7। যদি নিচের দিকে নামতো তাহলে মাইনাস করতাম, তাহলে এটা হচ্ছে কত 8mg/7। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটাও তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো তারপরে প্রশ্ন চলে আসে, আমরা একদম শেষে চলে এসেছি। আজকের লাস্ট প্রশ্ন, আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম আজকে আমরা টোটাল 15টা কোশ্চেন করবো, খুব ভালো ভালো কনসেপ্টের কোশ্চেন কিন্তু আছে। তো দেখ এখানে বলেছে যদি প্রদত্ত চিত্রে m1 সমান 4√2 কেজি, m2 সমান √2 কেজি এবং তাদের সরণ a সমান k√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে k এর মান কত, এটা বলছে। বেশ, দেখতে পাচ্ছ। ওকে, এ কি হচ্ছে নিচের দিকে নামছে, আর এ কি করছে উপরের দিকে উঠছে। তাহলে এইটার ক্ষেত্রে এর যে ওয়েটটা সেটা কত হবে না m1g, নিচের দিকে নামছে sin 45 ডিগ্রি, মাইনাস টানটা উপরের দিকে আছে, ইকুয়ালস টু কত হবে না সেটা হচ্ছে m1 ইন্টু এ। পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন হচ্ছে এ, আগেরটার মতন। এইটার কেসটা টিটা বেশি, সেজন্য হলো টি মাইনাস m2g sin 45 ইকুয়ালস টু হয়ে যাবে তোমার m2 ইন্টু এ। যোগ করে দাও, তাহলে যোগ করলে কি আসছে দেখো, এটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে g sin 45 কমন যদি চলে আসে, তাহলে এটা পড়ে থাকছে তোমার m1 প্লাস m2, এটা পড়ে থাকছে m1 প্লাস m2, সরি প্লাস কেন থাকবে, এটা মাইনাস আছে, সরি m1 মাইনাস m2 আছে। আর এই দিকটা a কে নিয়ে নাও, তাহলে এটা হচ্ছে m1 প্লাস m2। তোমাকে কি চেয়েছে, k এর মান চেয়েছে, কারণ a সমান k√2, তাহলে আমাকে আগে a এর মানটা বের করতে হবে, তাই না। তাহলে a সমান কত আসবে দেখো, a সমান আসবে g ইন্টু সাইন 45 m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, এটা আসছে। প্রত্যেকটা ভ্যালু বসাও, দেখো সাইন 45 মানে কত, জি মানে কত 9.8 ইন্টু 10 বসে দেখ, কাজ করো জি এর মানটা 10 বসাও, কাছাকাছি চলে আসবে তো অসুবিধা নেই। জিটা 10 বসাও, সাইন 45 মানে হচ্ছে 1/√2 আছে দেখো। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো m1 কত 4√2, তাহলে √2টা বাইরে বার করে দাও, তাহলে √2 করে দাও, এটা হচ্ছে 4 মাইনাস 1, তাই তো নাকি 4√2 √2, হ্যাঁ 4 মাইনাস 1 মানে হচ্ছে 3 হয়ে যাবে, এটা তাহলে 3 হলো। আর নিচেরটা দেখো রয়েছে যেটা, সেটা হচ্ছে ওদেরকে অ্যাড করে দাও, অ্যাড করলে কত হবে, এটা হচ্ছে তোমার 4√2 আর এটা হচ্ছে √2 মানে 5√2, নিচে হচ্ছে 5√2, এটা আসছে। তাহলে এই √2 কাটছে, 5 2 এ 10, তাহলে এটা কত হচ্ছে 6/√2, 6/√2 আসছে, মানে এটা হবে তোমার 3√2, তাহলে 3√2 মিটার পার সেকেন্ড, এটা আমার অ্যাক্সেলারেশন হবে। দেখো আমাকে অ্যাক্সেলারেশন চাইনি, কিন্তু আমাকে চেয়েছে, সরি অ্যাক্সেলারেশন চাইনি, কে চেয়েছে, তাহলে a সমান হচ্ছে k√2, তাহলে আমাকে k সমান কত হবে, k সমান হচ্ছে a/√2, তাহলে এর মানটা আমরা বের করলাম কত, সেটা হচ্ছে 3√2, তাহলে বসালাম 3√2/√2, তাহলে √2 কাটছে, তাহলে a সমান কি পড়ে থাকছে 3, তাহলে k সমান হয়ে যাচ্ছে কত 3। সো দিস ইজ ইয়ার আনসার। ওকে, আশা করি এই কোশ্চেনটাও তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি এই ভিডিওটা কোনোভাবে তোমাদের যদি হেল্প করে থাকে, তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এই ধরনের ক্লাস আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমি এই সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু ওখানে দিয়ে দেবো, তোমরা এই কোশ্চেনগুলো দেখে দেখে আর একবার করে প্র্যাকটিস করতে পারবে। এবং আমি অবশ্যই এটুকু মনে রাখি বা তোমাদের জন্য ভাবি যে অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসটা যখন করছো, তোমরা কিন্তু এই সলিউশনগুলো প্রত্যেকটা খাতাতে কিন্তু নোট ডাউন করছো। তাহলে তোমরা শুধুমাত্র যদি ভিডিওটাকে জাস্ট অডিওর মতো করে বা অডিও ভিডিও দেখার মতো যদি দেখো,
তাহলে কিন্তু এই ক্লাসটা তোমাদের জন্য অতটা হেল্পফুল হবে না, যতটা তোমরা খাতা পেন নিয়ে যদি ক্লাসটাকে একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আবারও একটা মজাদার ক্লাস নিয়ে আসছি, যেখানে আমরা এরকম 15+ কোশ্চেন থাকবে। এবং তোমাদের জন্য আমি ক্লাসে শুরুতেই বলেছি যে এই ক্লাসটাতে আমি তোমাদের জন্য 100টা লাইক ডিমান্ড করছি, এবং তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।